আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায়? ওকে। ওকে। Okay. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য থ্রিজ এ ক্রাউড পডকাস্ট। আমরা অনেক দিন পর, প্রায় দেড় It's মাস been পর, 84 years. ইটস বিন 84 ইয়ার্স। এটারে কি আমরা আমাদের সিজন 2 বলতে পারি, সিন্স আমাদের 1 বছর হয়ে গেছে? এভাবে আমরা সেকেন্ড মার্কেটিং ইয়ার করলাম। হ্যাঁ, সেকেন্ড ইয়ার, পডকাস্ট, সেকেন্ড ইয়ার। পডকাস্টের সেকেন্ড ইয়ার। সো হ্যালো সবাইকে। তোরা কেমন আছিস, কি খবর, কেমন দিন তাহলে কি আমাদের চলতেছে? গ্রুপের নাম চেঞ্জ হয় পডকাস্ট 2.0 হবে? কেন, আমাদের পডকাস্ট তো চেঞ্জ হয়নি, পডকাস্ট তো একই আছে। Don't share personal তাহলে 1.0 কার informations, নামটা? Saidur. ওকে ওকে, সরি সরি। সাইদুরের যে টি শার্টটা, ওটা আমার কাছেও আছে, তো বের করলাম। Very cool, আমারও আছে। আরে আমি সেকেন্ড টাইম করলাম এটা, আচ্ছা, আমি মানে ট্যুর আমি থেকে আসার পরে ফার্স্ট টাইম। আমি একদিন ভার্সিটি পড়ে গেছি। এটা এটা ভার্সিটিতে পড়ে গিয়ে কমন কোর্সে করা ক্লাস যায় করার পজিটিভ মানে ভাবে। ভাবটাই আলাদা। ট্রুলি। আচ্ছা, তো আজকে আমাদের কিছু কিছু শর্ট শর্ট টপিক আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। কিছু কিছু না, দুইটা মাত্র। ওকে, শিওর। সো এখন হ্যাঁ, বল। আগে বল তোরা কেমন আছিস, লাইক কি হালচাল? আমার হালচাল কোয়েশ্চেনেবল, খুব একটা ভালো না, বাট ওরেভার, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদুর কেমন আছিস? Saidur seems laggy. মানে ল্যাগ করতেছে, চুল ধরতে হচ্ছে। আমি ভালো, ফাইনাল তুই ভালো? চলতেছে। রাইট, আমাদের ফাইনাল চলতেছে। অবশেষে আমি আমরা চুল আবার আরেকটা আগে ধরছি ভাই। আরে আমরা আরেকটা এপিসোড করতেছি ফাইনালের মাঝখানে। আই থিঙ্ক আমরা বুঝতেছি তিন না কি চারটা এপিসোড হচ্ছে। তো করছি, তিন চারটা ফাইনালের মাঝখানে আরেকটা ফাইনাল চলে আসছে। আমরা ফাইনাল ইয়ারে উঠবো, এন্ড ইট ইজ লাইক আনরিয়েল। আমি এখনো প্রসেস করতে পারছি না যে আমরা ফাইনাল ইয়ারে উঠবো। মানে তো কয়দিন আগেই আসলাম, ইয়েস, এতদিনে মানে ইটস লাইক যে, আচ্ছা যখন আমরা শুরু করছি তখন কি আমরা সেকেন্ড ইয়ারে পড়ি? না আমরা থার্ড ইয়ারে পড়ি। না ও, থার্ড ইয়ার উঠে গেছি না, মানে মনে হচ্ছে কি যে না, না কত না না আগে না না, শুরু ওয়েট, আমরা করছি। সেকেন্ড ইয়ার, না সেকেন্ড ইয়ার। সেকেন্ড সেটাই ইয়ারে তো, ছিলাম, শিট। সেটাই তো বলতেছি, যে আমরা ছিলাম সেকেন্ড ইয়ারে, টু এখন টু উঠে গেলাম টু ফাইনাল টু ইয়ারে, ছিল। এখন ফাইনাল ইয়ারে উঠে যাচ্ছি। টু দ্যাটস টু তে হোয়াট স্ট্রেঞ্জ। শুরু করছি, এখন 3 টু চলতেছে। হ্যাঁ, আর যাই হোক। সবচেয়ে ওয়েট ব্যাপার কি যে আমরা কিন্তু আগে এত গ্যাপ ছিল, তার মধ্যে পডকাস্ট রেকর্ড করতে পারি না, এই পরীক্ষার মধ্যেই ট্রু দুনিয়ার যত ট্রু। প্রেসার, তার মধ্যেই হচ্ছে আমাদের সময় হলো। না, এটা লাইক গ্যাপ ছিল বলে অনেক ফ্রি ছিলাম, লাইক এবার লাস্ট মোমেন্টে এসে আমাদের অ্যাসাইনমেন্টের অনেক প্রেসার বেড়ে গেছিল। এখনো আমার একটা আছে বাকি। হ্যাঁ, আমাদের এখন একটা বাকি আছে, তো হাতে লেখা, লাইক হু দ্য হেল অন আর্থ গিভস হাতে লেখা অ্যাসাইনমেন্ট এই সময়ে আমার এসে? একটা ইন ইনকোর্স বাকি। 2024 কি? হোয়াট? তাদের এভাবে এরকম বিমূর্ত হয়ে পজ পজ হয়ে গেছে আমার। আমার মেনে ধরছি না। ইনকোর্স বাকি মানে? ফাইনাল চলতেছে দোস্ত। ফাইনালস এর মধ্যে ইনকোর্স কবে আবার? ইনকোর্স বাকি, না না, ইনকোর্স বাকি বলতে ওটা হচ্ছে ম্যাম বলছে পরীক্ষার দিন সাবমিট করতে, খাতা দিয়ে দিছে। এটা অ্যাসাইনমেন্টের মতো আর কি। উই চুজ দ্য রং ওপেন বুক সেকশন এক্সাম। অঙ্কন। এখন আর তো মাত্র একবারই সেকশন তোরা চুজ যে করার কোর্সের ব্যাপারটা বাকি অ্যাসাইনমেন্ট আছে। নিয়ে পেন খাইতেছিস ওই কোর্সেরই, তো ইউ নো। ইয়া বুঝতে উই পারছি, নাও। ভ্যালু ভ্যালু। আচ্ছা, তো আমরা টপিকে আসি তাহলে। আম, আমাদের আজকে টপিক হ্যাঁ, ছিল হচ্ছে রিসেন্টলি আমরা দেখি যে রিসেন্টলি না, আসলে আমরা সবসময় দেখি বাংলাদেশের ইউথদের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার একটা বড় টেন্ডেন্সি আছে, সেটা পড়াশোনা করার জন্য হোক বা এমনি চাকরি হোক, হোয়াট এভার, তারা বিদেশ চলে যেতে চায় সেটেল হওয়ার জন্য মোস্টলি। তো এখন কথা হচ্ছে, লাইক আফটার রাশিয়া ইউক্রেন ওয়ার, বিদেশের অবস্থা এখন অনেক কাহিল। ইনফ্লেশন থেকে শুরু করে আম, সবকিছুই অনেক হাউজিং এর প্রাইস অনেক হ্যাঁ, বেশি, সবকিছু মানুষ অ্যাফোর্ড রেন্ট করতে থেকে শুরু পারতেছে না। করে সবকিছু অনেক বেড়ে গেছে। লাইক বাইরের কান্ট্রির মানুষও আমাদের মতনই অবস্থা। হ্যাঁ, অনেক খারাপ অবস্থা ফিনান্সিয়ালি। আর তো যারা এদেশ থেকে যাচ্ছে
তাদের অবস্থাও অনেক খারাপ। লাইক এরকম আমরা অনেক দেখছি যে যেসব প্রবাসী ফেসবুক গ্রুপগুলো থাকে, ওখানে তারা অনেকে পোস্ট দিচ্ছে যে আমার দিনকাল যাচ্ছে না, মানে খুবই খারাপ অবস্থায় আছি, ইফ এনিওয়ান ওয়ান্ট এনি লাইক যারা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে বাসাগুলোতে, বা এরকম মানে এরকম তারা জব চাচ্ছে, বা এরকম অনেকে বলতেছে যে আমি জমি বেচে ফিনল্যান্ডে গেছি, এখন আমার এখানে দিন চালানোর আমি পয়সা করতে পারতেছি না, ম্যানেজ করতে পারতেছি না, গ্রোসারিজ সব মিলে, সো প্লিজ আমাকে একটা জবের কোনো একটা ব্যবস্থা করে দিলে অনেক ভালো হইতো। এটা কিন্তু মানুষ দেখতেছে, এবং তারা লাইক এরকম হয় যে একদিনে একটা গ্রুপে 40% ইয়ে থাকে, পোস্ট থাকে এই টাইপের যে দেয়ার মানে তারা হেল্প চাচ্ছে, আর বাকি 60% পোস্ট থাকে যে আমি কিভাবে কান্ট্রিতে যেতে পারবো, বা কি করলে আমি কান্ট্রিতে যেতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করবো, এভরিথিং। লাইক তারা কিন্তু দেখতেছে সিচুয়েশনটা এখন, বাট স্টিল তারা যেতে চাচ্ছে। সো কেন এই টেন্ডেন্সি কেন আমাদের ইউথদের মধ্যে? লাইক এটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা অনেক বেশি, এছাড়া এমনিও বাকি যারা আছে বর্তমানে ইউথটা তারা কেন চলে যেতে যাচ্ছে? And আমি বলবো মোস্টলি হচ্ছে যারা হায়ার এডুকেশনের সাথে হায়ার এডুকেশন নিচ্ছে, বা এই টাইপের স্টুডেন্টরা কেন বেশি যেতে আন্ডার চাচ্ছে? গ্রেডে তো যায় প্রচুর। আন্ডারগ্রেড কম আসলে, অত বেশি না, ওটা যাদের অ্যাবিলিটি আছে ওরকম। বলো সাইদুর, কেন চাও যেতে বিদেশে? আমি চাই তোমার কি বলছি। চাস না? যাই হোক, আমি হচ্ছে একটা জিনিস দেখলাম, আমাদের বেলায় এটা কম ছিল, যদি আমার কয়েকজন ফ্রেন্ড গেছে আন্ডার গ্রেডে। আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট শেষ হয়েছে, সাবজেক্ট চয়েস টয়েস এইগুলো দিয়ে মোটামুটি পোলাপান এখন হচ্ছে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে। তো বেশ কয়েকজন জুনিয়র নক দিছে, বেশি ওই হিসেবে হচ্ছে ওদের চয়েস লিস্ট। এখন চয়েস লিস্ট দিছি, আমার এটা তেমন ফোকাস ছিল না, ইনফ্যাক্ট আমি জাস্ট ইয়েগুলার আলাদা জব ফিল্ড আছে, আর কোনগুলায় নন গভ আমি যেতে চাই, তাইলে হচ্ছে ইজিলি মানে স্কোপ বেশি আছে। বাট পোলাপান এখন দেখতেছি যে মানে ভার্সিটিতে জাস্ট ভর্তি হয়েছে, ওরা মানে এখন থেকেই চিন্তা করে যে পড়াশোনা শেষ করে ওরা হচ্ছে বিদেশ চলে যাবে। তো এটা টেন্ডেন্সি অনেক বেশি। আর আমার মনে হয় যে এটার একটা বড় ফ্যাক্টর কাজ করে হচ্ছে যে বাংলাদেশে এখন বেসিক নিড ফুলফিলই হয় না আসলে ম্যাক্সিমাম মানুষের। তো বাইরে গিয়ে যদি স্ট্রাগলও করে, অনেক প্যারাও খায়, ভাবনা ছাড়াও থাকে, তারপর যেটা বেস্ট সেটা হচ্ছে যে বেসিক নিড গুলা নিয়ে তেমন প্যারা খাওয়া লাগে না। ধর খাইতে পারবে, একটা ভালো হাউজিং পাবে, পড়াশোনা ঠিক আছে, চিকিৎসা ঠিক আছে, আর কি খাদ্য বস্ত্র বাসস্থান, আচ্ছা, শিক্ষা শিক্ষা তো পাইতেছি। এই নিডে বাংলাদেশের চেয়ে বেটার কোয়ালিটি এডুকেশন মানুষ পায় মোটামুটি কোনো শিখলেই, কারণ বাংলাদেশের চেয়ে যে কোনো দেশেরই মোটামুটি পড়াশোনা ভালো। তো এজন্যই আসলে যে কেউ যে কোনো ইয়ের আগেনস্টে, যেমন ফারিয়া বললো, আমি অনেক পোস্ট দেখছি যে ওই কাছের মানুষ দূরে থুয়ার যে ভাই একটা পোস্ট দিল, বেশ অনেক ভাইরাল টাইপ হয়েছে। ওখানে মানে সে হচ্ছে খুব ভালোভাবে ডিসক্রাইব করছে যে অস্ট্রেলিয়াতে এখন আসলে যারা যাচ্ছে বা যারা আছে অলরেডি, তারা কত বাজে টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, বা এই যে ইনকাম করা বা ওইখানে খরচ সবকিছু মিলায় খুবই প্যারা হয়ে যেতেছে। এই জিনিসটা মেনশন করছে। এই জিনিস মানে এই টাইপের পোস্ট এখন অনেক বেশি আসতেছে, আমরা দেখতেছি ফেসবুকে, যে বাইরে যাওয়া মানুষ অনেক প্যারা খাইতেছে, বাট স্টিল পোলাপানের যে বাইরে যাওয়ার টেন্ডেন্সি এটা মোটেই কমতেছে না, দিন দিন আরো বাড়তেছে। তো আমার মনে হয় যে এই নিটের জিনিসটাই কাজ করে, কারণ তুই মাস্টার্স পাস করার পরেও দেখতেছিস যে তোর নুন আনতে পান্তা ফোরায়, তুই হচ্ছে ঠিক মতো তোর বেসিক নিড গুলা ফুলফিল করতে পারতেছিস না, তোর ভালো রেজাল্ট থাকার পরেও, বা তুই পড়াশোনা সবসময় ঠিকঠাক করার পরেও। তো এটা তো আসলে সবাই চায়, এটা তো খুব বেশি কিছু না চাওয়ার জন্য। তো আমার মনে হয় ঠিক আছে, জাস্টিফাইড। আমার আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে এখন তুই যে ফারিয়া যেটা বললি যে বিদেশে গেলে দেশের চেয়ে খুব একটা ভালো অবস্থায় থাকবে না, বাট তাও পিপল আর উইলিং টু টেক দ্যাট চান্স। কেন? কারণ আমাদের দেশের প্রবলেম কিন্তু খালি এক জায়গায় না,
নানান জায়গায় প্রবলেম, যেমন করাপশন তো আছেই, যে আসলে মানে ধর যে একটা মানুষ একটা জমি কিনছে গ্রামে, এখন এই জমিটা সে আসলে নিজে ভোগ করতে পারবে কিনা, অন্য কেউ দখল করে নিবা, এই সিম্পল বিষয়টা নিয়ে হচ্ছে মানুষ নিশ্চিত হতে পারে না। তার হচ্ছে মানে পাওয়ারফুল লোকের সাথে সখ্যতা রাখা লাগে, হুম, যাতে তার নিজের একটা পাওয়ার থাকে। সো এটা তো একটা একটা এক্সাম্পল দিলাম, এরকম নানান ক্ষেত্রে অনেক রকমের ঝামেলা আছে। বিদেশে যাই গিয়েও অনেক রকমের ঝামেলা আছে, বাট ওগুলো আবার ডিফারেন্ট ঝামেলা, ওগুলো নিয়ে মানুষ ডিল করতে পছন্দ করে। যদি আমার বেসিক নিড গুলো যদি ফুলফিল হয়, যদি আমার ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো হয়, যদি আমার হেলথ কেয়ার সিস্টেম বেটার হয়, যদি এই রাস্তাঘাট পরিষ্কার হয়, যদি মানুষজনের ব্যবহার ভালো হয়, তাহলে মানুষ কেন যাবে না? এখন কষ্ট তো সব জায়গাতেই আছে। বিদেশে যারা যায়, যারা হচ্ছে স্পেশালি যারা আন্ডারগ্রেড করতে যায়, তাদের তো আমাদের যেমন একটা বেসিক মানে পরিচিতি হয়েছে রিয়েল ওয়ার্ল্ডের সাথে থ্রু দিস মানে অনার্স এই 4 বছরের মধ্যে দিয়ে। যারা ওইখানে যাইতেছে তারপর আন্ডারগ্রেড করছে, তাদের তো আরো হিউজ একটা ধাক্কা খায় গিয়ে, কারণ ওখানে কালচার ডিফারেন্ট, সবকিছুই ডিফারেন্ট, নতুন ভাবে সবকিছু শেখা লাগে। তো আমার মনে হয় কি যে এটা একটা বড় রিস্ক হইলেও যাদের পক্ষে পসিবল তাদের নেওয়া উচিত, এবং এই জন্যই নিচ্ছে। কারণ দেখছে যে দিন শেষে যদি একবার যদি বের হতে পারে, এমন না যে কেউ হারায় যায় কালের গর্ভে, কিছু না কিছু একটা হয়ে যায়। মানে স্ট্রাগল করে হোক, কষ্ট করে হোক, একটা পর্যায়ে কিন্তু দাঁড়ায় যায় মানে যে বলে এই বাংলাদেশে স্ট্রাগল করার থেকে বিদেশে স্ট্রাগল করা ভালো, যে বাংলাদেশে বসে কান্দার থেকে বিদেশে মাটিতে বসে কান্দা বেটার। হ্যাঁ, বলে না যে আই এম ক্রাইং বাট আই এম ইন কানাডা। তো অ্যাটলিস্ট আই ইন কানাডা। অ্যাটলিস্ট আই এম ইন কানাডা। তো এই যে আমাদের যেমন নিশ্চয়তা নেই যে এখানে আমি স্ট্রাগল করলে আমি কিছু হতে পারবো কি পারবো না, তো ওখানে বলা যায় যে যদি কিছুতে ফোকাসড হয়ে আসলে খাটনি করে, খুব দ্রুতই আর কি দাঁড়ায় যেতে পারবে। যেমন আমাদের একটা জুনিয়র তো রিসেন্টলি গেছে, ওর সাথে কথা হলো যে ও যে দেশে আসছে এবার, ওর প্লেনের টিকিটের খরচ, বাসার জন্য শপিং, সব খরচও নিজেই করছে। আর নিজে পড়াশোনার পাশাপাশি যে অড জব টব করে, তুই যেমন বললি যে অনেকে অড জব করে, রেস্টুরেন্টে জব করে, ওইগুলার থ্রুতেই হচ্ছে আর্ন করছে। তো অনেক অপরচুনিটি আছে, আর মানুষ তো ওই জন্যই চায়। এবং মানুষের যদি এমন হতো যে দেশে থেকে মানুষের হচ্ছে এই ইকোনমিক্যাল নিডটা ফুলফিল হচ্ছে, ঠিক মতো খাইতে পারতেছে, ফ্যামিলি একটা মোটামুটি মাঝারি লাইফ লিড করতে পারতেছে, তখন কিন্তু এতটা মানে চাপ থাকতো না বিদেশে যাওয়ার জন্য। বাট এখন তো হয়েছে যে একটা নর্মাল মধ্যবিত্ত জীবনযাপন পালন করতে গেলেও মাসে প্রায় 1 লাখ টাকা লাগে, যেই স্যালারিটা আসলে খুবই কম পার্সেন্টেজের মানুষ পায় থ্রু আ নর্মাল জব। তো এইটা তো হুম। বিদেশে গেলেই সম্ভব। তো মানুষ আসলে এই জন্যই, আমার যেটা ধারণা আছে, খুবই মানে যাওয়ার ঝোঁকটা বাড়ছে রিসেন্ট টাইমসে। আমার মনে হয় যে বড় একটা রিজন হচ্ছে বাংলাদেশে ওদের জব দেওয়ার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি নাই বাংলাদেশে, এই জন্য মানুষ চলে যায়। Like, যদি আমি যে মেনশন করছিলাম ইঞ্জিনিয়ারিং ইয়েটা, লাইক যদি দেখ, একটা স্ট্যাটিস্টিক্সে আসছে যে বুয়েটের নাকি 60% স্টুডেন্টই গ্রাজুয়েশনের পর বিদেশ, আর বাকিরা বেশিরভাগ হচ্ছে বিসিএস এর জন্য ট্রাই করে। নতুন ট্রেন্ড তো আছে, বুয়েটের ছেলেমেয়েরা এখন বিসিএস এ যায়, ইঞ্জিনিয়ারিং এরা। তো জিনিসটা স্যাড, কারণ যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে তাদের উপর করা হয় তাদের সেক্টরের জন্য পড়াশোনার সময়, এরকম ইনভেস্টমেন্ট যদি তাদের ওয়ার্ক প্লেস বানানোর জন্য করা হইতো, তাহলে এই অবস্থা আমার মনে হয় না হইতো। বাংলাদেশে একটা বড় সমস্যা যে এক হচ্ছে করাপশন। এই কারাপশনের জন্য দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টসরাই তাদের নিজেদের ইয়ের মতন জব সেক্টর পায় না, বা যেখানে যার থাকা উচিত সেখানে সে থাকে না। আর একটা হচ্ছে বাংলাদেশে এটা বুঝে না যে কিভাবে মানে সঠিক জায়গায় সঠিক মানুষের বসাইতে হয়। আমি সেম থিং দুইবার বললাম। এনিওয়েজ, আমার না আরেকটা জিনিস যেটা বিদেশের ওয়েস্টার্ন কান্ট্রি গুলো খুব পারফেক্টলি করতেছে, সেটা হচ্ছে ওরা খুব সুন্দরভাবে এখান থেকে মেধাবীদেরকে নিয়ে তাদের উপর ইনভেস্ট করে তাদের নিজেদের লং রানে এইখানকার মানুষগুলাকে কাজে লাগাইতেছে। মানে ওরা ওরা হুম। একটা খুবই সফল ইনভেস্টমেন্ট করতেছে। আর মানে ওদের ইকোনমি কিন্তু স্ট্রং হচ্ছে আরো। হ্যাঁ, আমাদেরকে নিয়ে ওনাদের হুম। মানে ওদের ইয়েটা ভালো হচ্ছে।
তো ওরা এই জিনিসটা খুব ভালো করে ইউটিলাইজ বুঝছে। করতেছে হ্যাঁ, বেসিক্যালি। এখান থেকে আমাদের কি লাভ হচ্ছে, আমরা একটা ক্ষুদ্র অ্যামাউন্টের রেমিটেন্স পাচ্ছি, নাথিং এলস। কিন্তু ওরা যে পরিমাণ লাভটা পাচ্ছে ওদের এই ইনভেস্টমেন্ট থেকে, আমাদের দেশের স্টুডেন্ট গুলা থেকে, এইটা কিন্তু অনেক বড় একটা মানে ওদের লাভ হচ্ছে এখানে। এটা এই জন্য বা মানে আমাদের দেশে ওরা স্কলারশিপ দেয়, বা আমাদের এখান থেকে ওদের নিয়ে যায়, জব দেয় সরি। ওদেরকে, ওরা বেছে বেছে ভালোগুলারই নেয়। Like আমাদের দেশের মানুষ মানে সবসময় টেনশনে থাকে যে এই যে পলিটিক্যাল নেতারা বাইরে টাকা পাচার করে, বাইরে গিয়ে সম্পদ কিনে, হ্যান ত্যান। বাট এখান থেকে যে কিভাবে মেধা পাচার হয়ে যাচ্ছে খুব বাজে ভাবে, এটা আমরা রিয়েলাইজও করতে পারতেছি না। এটা যে আমাদের দেশের কত বড় ক্ষতি হইতেছে, নিজেদের অ্যাসেটকে নিজেরা হারাইতেছে, এটা বাংলাদেশের সরকার এখনো রিয়েলাইজ করতেছে না। আচ্ছা, And আমার আমার এখানে কথা হচ্ছে কি, আমার মনে হয় কি যে এটা এটা তো খুব অবভিয়াস, তাই না? তা আমার মনে হয় না যে যারা হচ্ছে আপার লেভেলে আছে তারা এতটাও ডাম যে তারা বুঝতেছে না এটা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমরা এটা তো সবাই এটা জানি, এটা তো ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। আমি তো এটাই বলছি যে সেই সুযোগটাই তো রাখতেছে না বাংলাদেশে যে ওরা ঢুকবে কোথাও। লাইক এন ওপেন সিক্রেট, মানে হ্যাঁ, আমরা যে এতটা তুচ্ছ, আমরা যে এতটা ইনসিগনিফিকেন্ট, এটা তো এটাই প্রুফ করে যে আসলে আমাদেরকে, আমাদের নিজেদের দেশ হোক আর বাইরের দেশ হোক, যারা মেধাবী তাদেরকে সবাই ইউজ করে নিজেদের গেইনের জন্য ইউজ করতেছে। তো এখন দেখতে হবে যে যারা এটা হইতে দিতেছে তাদের এখানে বেনিফিটটা কি। তো অবভিয়াসলি তাদের একটা বেনিফিট হচ্ছে বলেই তারা এটা খুব যাচ্ছে। একটা আটকাচ্ছে না। যদি তাদের ইন্টারেস্ট হতো দেশের মানুষের মানে কল্যাণ করা, তাহলে তো এটা হইতে দিত না না, কোনোভাবে। নট অনলি কল্যাণ, যদি এরকম জব দিত তাইলে না থাকতো। জব দিয়ে লাভ কি? মানে আমি বলছি যে ওই যারা ল দেশে মেকার, যারা যারা পলিসি লেভেলে আছে, যারা হচ্ছে দেশের রুলার, তাদের তো হাব ভাব দেখে মনে হয় যে আমরা বের হয়ে যেতে পারলে তারা সামহাও হয়তো বেনিফিটেড হচ্ছে, তাদের নিডস হচ্ছে হয়তো কোনো সুপিরিয়র কোনো পাওয়ার ফুলফিল করতেছে, এই জন্য তাদের আসলে খুব একটা চিন্তা নেই। তাছাড়া দেখবি যে তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু বিদেশে ঠিক মতো সেটেলড হয়ে গেছে, খালি আমরাই যাইতে পারতেছি না, অথবা যাওয়ার জন্য হাউকাউ করতেছি। আমরা যাইতে চাই, তো সবাই নিজের ইন্টারেস্টে কাজ করতেছে। মানে ইটস লাইক আমরা পড়ছিলাম না যে ওই মার্কসের পাওয়ার স্ট্রাগল, হুম। মানে তোর ওই কি বলে কনফ্লিক্ট থিওরি, যে যারা হচ্ছে রুলার ক্লাস, যারা বুর্জোয়াজ, তারা অলওয়েজই চায় যে তারা যাতে টপে থাকে। আর যারা হচ্ছে ওয়ার্কার ক্লাস, মানে আমরা যারা শোষিত শ্রেণী, তারা মানে আমাদেরকে মিনিমাম একটা নিড ফুলফিল করিয়ে আর কিছু দিবে না। কারণ ওইটুক না দিলে তো বিপ্লব করবে, আবার ওইটুক দিয়েও সে হ্যাপি থাকবে না। আমরা তো কেউ হ্যাপি না, বাট এমনও না যে খুব খারাপ আছি। সো এইভাবে মানে যাতে কন্ট্রোল রিভোল্ট না করতেছে। করে ওই পর্যন্ত দিবে। হ্যাঁ, মানে রিভোল্ট করার জন্য তো তোর ম্যাক্সিমাম মানুষের একমত হওয়া লাগবে, কিন্তু আমাদের হয়েছে কি যে নানান ওয়েতে ম্যাক্সিমাম মানুষের একমত করানো যায় না, কারণ এখানে একদল মানুষ ব্রেন ওয়াশড হয়ে আছে। তারা সবসময় গুণগান গাচ্ছে, না এই উন্নয়ন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তো তুই সবাইকে এক করতে পারবি না। আর যারা, তাছাড়া আরো তো আছে নাম সিস্টেম, পুলিশ বাহিনী, আরো অনেক কিছু দিয়ে আর কি জনগণকে কন্ট্রোলে রাখা হয়েছে। তো আমাদের বুঝতে হবে যে এই মেট্রিক্স থেকে যদি আমাদের বের হওয়া লাগে, তাহলে আমাদের আসলে দেশ থেকে বের হয়ে যাওয়া লাগবে। মানে সিস্টেমের মধ্যে থেকে কি সিস্টেমকে বদলানো যায়? মানে ইফ উই আর পার্ট অফ সিস্টেমের দিস হোল প্রসেস, মানে আমরা তো কন্ট্রিবিউট করছি, তাই না? আমরা তো ধর যে আমরাও তো পাবলিক ইউনিভার্সিটি পড়ছি, আমরা তো ভর্তি পরীক্ষাতে ঢুকছি, আর আমরাও তো এই দেশে যা যা হচ্ছে সিস্টেমের তার ভিতরে না ঢুইকা তুই হচ্ছে সিস্টেম তো চেঞ্জ করতে পারবি। না, আমি বলছি যে এখানে ঢোকা মানে কি, আমি যখন পার্টিসিপেট করতেছি উইথ দ্য হোল প্রসেস, আমি হুম। হচ্ছে ট্যাক্স দিচ্ছি থ্রু এনি ওয়ে, আমি খাচ্ছি, কিছু কিনলে তো ট্যাক্স দেওয়া হয়। আমি হচ্ছে হুম। ভার্সিটিতে যাচ্ছি, ফি দিচ্ছি, এই আমি হয়তো কোনো ব্যাংকে টাকা রাখতেছি। তো আমি তো সব ভাবেই আমি আমার চতুর্দিক দিয়েই তো এই সিস্টেমের সাথে আমি ইনভলভ। তো আমি চাইলেও এখান থেকে বের হতে পারবো হুম। না, কারণ হয়তো আমার ফ্যামিলি কোনোভাবে ইনভলভ, মানে আমার আমার পয়েন্ট হচ্ছে যে আমরা এতটাই ইনভলভড উইথ দিস যে আমরা এখান থেকে নিজেদেরকে ডিটাচ করতে পারছি না। আর ডিটাচ করতে না পারলে মানে, তো এটা ভাঙতে চাওয়ার মানে নিজেদেরকেই ভেঙে ফেলা, ইটস লাইক এ সুইসাইড মিশন। এই জন্য এটা হচ্ছে আমাদের পক্ষে সম্ভব না। কাদের পক্ষে সম্ভব? যে যারা হচ্ছে এই ধোকাটা বুঝতে পারে,
আসলে আমরা না আজকে এটা নিয়ে কথা বলবো এরকম কোনো প্ল্যান ছিল না, কেন বলতেছি আই ডোন্ট নো। বাট বলতেছি যে মানে আমার যেটা মনে হয়েছে যে আমরা যারা নর্মাল স্টুডেন্টস, আমাদের যেহেতু আমরা এর মধ্যেই ইন্টিগ্রেটেড, তো আমাদের পক্ষে আসলে খুব বেশি কিছু করা পসিবল না। যদি আমাদের প্রথম স্টেপ হতে পারে যে আমরা এই আইডেন্টিফাই করতে পারবো যে আমরা আসলে একটা ধোঁকার মধ্যে আছি, যেটা হয়তো অনেকে এখনো আমাদের লেভেলের অনেকেই বুঝতে পারে না, আমাদের সাথে হয়তো হুম। একসাথে বসে ক্লাস করে কিন্তু তারা এই ধোঁকাটা দেখতেছে না। তো প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তারপর দেখতে হবে যে আমরা কোন কোন ভাবে রিলেটেড। আমার কি এইখানে কোনো হয়তো আমার ব্যাংকে টাকা আছে, হয়তো আমার অর্থের কোনো একটা অংশ যাচ্ছে সরকারের কাছে, হয়তো আমি কোনোভাবে বেনিফিট হচ্ছি, আমার একটা দায় চলে আসে যে আমার যেহেতু রাষ্ট্র এত টাকা খরচ করে পড়াইছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তো আমারও তো একটা দায় আছে রাষ্ট্রের প্রতি, এই সিস্টেমের প্রতি। তো আমি নানাভাবে আর কি মানে আমিও ইনডেটেড হয়ে গেছি এবং আমিও ঋণী হয়ে গেছি। তো এই জন্য আর কি ভিতরে থেকে এই জিনিসটা অন্য কিছু কল্পনা করাও আসলে কঠিন। আমার মনে হয় যে যখন আমরা পলিসি মেকিং লেভেলে যাব, আমাদের জেনারেশন, তখন কে একটা চেঞ্জ দেবে আসতে তোমাকে পারে। যেতে পলিসি লেভেলে? তুই কিভাবে যাওয়া? আরে আমি বলতেছি তার জন্য জেনারেশনের ভালো করে কথা। পড়াশোনা করতে হবে, তারপরে বিসিএস দিতে আহ, হবে এবং অ্যাডমিন ক্যাডারে ঢুকতে হবে। সেও তো চাকরি করে, সে কি কেউ পলিসি না কেউ বানায়? তো যাবে আমাদের সাথেই। শোন, আমি বলি, না বন্ধু, এগুলো সব ঠিক করে থাকে, কে যাবে? আচ্ছা, এই জন্য আমাদের দরকার হচ্ছে সুষ্ঠু গণতন্ত্র। হ্যাঁ, তো হুম। সেটা কিভাবে হবে এখন? আচ্ছা, এখন এটা যা বলছিলাম যে মেইন কনক্লুশন এটাই হয় যে কেন যেতে যাচ্ছি আমরা, কারণ আমাদের দেশ আসলে সব দিক থেকে কারণ থাকতে কোলাপস পারছি না, করতেছে। হ্যাঁ, সব থাকতে দিক থেকে পারছি না কোলাপস বিধায় করতেছে। যাচ্ছি। সেটা ইকোনমিক হোক, সেটা পলিটিক্যালি হোক, বা এমনি সোশ্যালি হোক, লাইক ইভেন সোশ্যালিও আমরা কলাপস করতেছি ভাই। মানে আগে যেই ব্যালেন্স ছিল সোসাইটি গুলাতে, আম, এখন মানুষের এত বেশি মানে টলারেন্স অনেক কমে গেছে। মানুষের অপিনিয়নের উপর মানে টলারেন্স একেবারেই নাই। আম, সবার মধ্যে কেমন রাগ, ক্ষোভ, মানে চেতা। হ্যাঁ সবাই অনেক দেখ, উগ্র। সো ম্যাক্সিমাম জিনিসগুলোর পিছনে একটাই ড্রাইভ, সেটা হচ্ছে মানুষের নিড গুলা ফুলফিল হচ্ছে না, এই জন্য মানুষ খুবই ফ্রাস্ট্রেটেড। মানুষ ফ্রাস্ট্রেটেড দেখা কেউ আরেকজনের কথা শুনতে চান, দ্যাট মেজাজটাই খারাপ লাগে। বুঝছিস? যখন তুই যেটাই বলে না সচ্ছল কেন নিড সেটাতেই ফুলফিল সমস্যা। থাকবে, তখন দেখবি তুই হ্যাপি 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 থাকবি। যেটাই বলতেছে ভালো লাগতেছে, মনে হচ্ছে ফুল ঝরতেছে। হম। তো এটাই। তো এই জন্য আমরা সে দেশ ছেড়ে যাচ্ছি। আই আসলে ওয়ান্ট টু, আমি দেশে থাকতে চাই আসলে, কিন্তু আমিও দেশে থাকতে চাই। আমি চাই যে হ্যাঁ, কিন্তু আমি দেশে যদি থেকে সুযোগ পাই, একটু আমি যদি ঘুরবো। সুযোগ পাই তাহলে আমি চলে যেতে চাই। ইটস লাইক আমি আঙ্গুর ফল দেশের টক টাইপের সিচুয়েশন, আমি থাকতে চাই দেশে- কারণ আমি যেতে পারছি দেশের না। জন্য ভালো জিনিস করবো। I have no other way. তোরা তোরা যা দেশের বাইরে, আমি দেশেই। তারপর আমি দেশের বাইরে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হতে চাই। লাইক আমাকে একজন বলতেছিল, আমার ফ্রেন্ড, যে ভাই যেমনে করে হোক সেটা লেবার ভিসাতে হোক, গিয়ে স্টাডি ভিসা, আমি যাইতে চাই। আচ্ছা, একটা একটা আচ্ছা জিনিস তুই আমি, জাস্ট ভাব, আচ্ছা শোন আমি একটা একটা থট দিই, ফ্রুটফুল থট। যদি এমন হতো যে তুই দেশের বাইরে গেছিস সামহাউ, আল্লাহ তোর দোয়া দোয়া কবুল করুক, এন্ড সাথে তোর ফ্যামিলির সবাই গেছে, তো তোর ফ্যামিলির সবাই তোর সাথে বাইরে আছে, তাহলে তোর কি দেশের ফেরার জন্য আর কোনো টান থাকবে? ফ্যামিলি না গেলেও থাকেন। না যদি বলতেছি যে ফ্যামিলি যায় আর ওখানে যদি আমি খুব ভালো একটা মানে মোটামুটি একটা বেটার সিচুয়েশনে থাকি, আমার অবস্থা যদি ভালো থাকে, তাহলে ধর যে তুইও অবশ্যই আসিস and টান, সাথে তোর ফ্যামিলিও আছে, হ্যাঁ টান অনেক তখন কমে যাবে। তখন কি আবার ব্যাক করতে ইচ্ছা করবে? কেউ করে আবার ব্যাক, অঙ্ক, লাইক আমি জীবনও দেখি নাই। আবার ব্যাক করার যে ব্যাপারটা, একটা হচ্ছে একেবারের জন্য ব্যাক করা, আর একটা হচ্ছে মাঝে মাঝে আসে। ফ্যামিলি থাকলে মানুষ মাঝে মাঝেটা বেশি আসে, ফ্যামিলি না থাকলে হয়তো মাঝে মাঝেও আসবে না, বা আসলে ওই উইন্টারের টাইমে, যেহেতু ওইখানে ঠান্ডা না, ও বেশি এখানে। বলতেছে আবার ব্যাক করে চলে আসবে কিনা এখানে ছেড়ে। না না, একেবারে তো না ফ্যামিলি না এনে থাকলে কেউ চলে আসে না। না, আমি বলছি যে আবার ভিজিট টানটা করতেও কি থাকে। ইচ্ছা করবে? ও মানে আমার ভিজিট, ফ্যামিলি তো বাইরে, তা আমি কি আবার দেশে কেন আসবো, আরে কাকে ভিজিট কারে করতে দেখতে হবে না, আসবো? দেশে জমি জমা আছে না? না ওইসব জমি জমা কি, আমি কি জমি কম দেখতে আসবো? কম, জমি আমার জন্য অনেক কাটতে কমে মানুষ আসবে? যাবে। জমি দেখতেই আসে, মানুষ জমির ব্যবস্থা করতেই আসে। তাহলে ভাই তারা
ভাই বা যে ডাক বা দাঁত চেক আপ করতে আসে, যে একটা মিম আছে না, হ্যাঁ কানাডিয়ান হ্যাঁ যখন যখন ইয়ে করতেছে দাঁতে সমস্যা হয়, আরে আহ, আমি চিনি এরকম যে চিকিৎসা করে তো দেশে আসে, কারণ ওখানে ওদের এত মেডিকেল কস্ট অনেক ইন্স্যুরেন্স বেশি। ছাড়া অনেক কস্ট বেশি। ইভেন চুল কাটাইতো নাকি 1500 টাকা লাগে, যেটা আমি এখানে 30 টাকা কাটতে পারি। তো এই জিনিসগুলো অনেকে বলে যে দেশে এত তুমি সুযোগ সুবিধা পাচ্ছ, এত সহজে থাকতে পারছো, তা তুমি কেন যাবা বিদেশে? বিদেশে একটা টয়লেট পেপারের দাম হচ্ছে, তোমার টয়লেট 4টা টয়লেট পেপার পাবা তুমি। আচ্ছা ভাই ওরা বিদেশে যে যে রেস্টুরেন্টে কাজ করতেছে ও গাড়ি কিনতে পারে, আর বাংলাদেশে তুই যদি ওই অ্যাডমিন গাড়িটাও ক্যাডারও হোক, কিনতেছে ডেপ্টে, তাও মানে ওকে তাও ঋণ গাড়ি নিয়ে আচ্ছা গাড়ি কিনতে 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 হচ্ছে। পারে, বাট সব তো ঋণে নেওয়া লাগে, বিদেশেও তো সিস্টেমটা আরো আওলা ঝামেলা। ওরা নিজেদের বাসা ওন করতে পারে না, তুই বুঝতেছিস? আমেরিকা এখন এমন সিস্টেম যে কেউ বাড়ি কিনতে পারতেছে না, কারণ ফাঁদটাই এরকম, বাড়ির দাম এত চড়া যে রেন্ট, মানে একে তো যদি লোন দিয়ে তাও কেনে, মরার আগ পর্যন্ত লোন শোধ করতে হবে, এরকম সিস্টেম। অ্যাটলিস্ট ইভেন বাংলাদেশে একটা পড়াশোনা, জমি কেনার ক্যাপাবিলিটি হয় সাধারণত মানুষ 10-12 বছর চাকরি হ্যাঁ করার পর। হ্যাঁ, তাও কত কষ্টে, আরে তাও ওখানে তো তাও এই, ইম্পসিবল এখন। আরে এটা বাংলাদেশে পসিবলই না। কি কি পসিবল না? একটা একটা জমি কেনা। কে বলছে পসিবল না? এই ফাটিয়ার আব্বা কিনছে তো। না আমার আব্বা কিনছে। সবার সবাই কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও একটু একটু হলে হইলেও না কেনার চেষ্টা ঢাকা করে। শহরে, ঢাকা শহরে তো প্রাইস বেশি, বাট তুই যদি গ্রামের দিকে যাস, ভৈরবের দেখিস, লাইক যশোরে ওইদিকে দেখিস, তখন তো অনেকেই কেনে, বা এফোর্ড করা ঢাকা যায়। শহরে মানুষ অ্যাটলিস্ট একটা ফ্ল্যাট কেনার ট্রাই করে, সেটা ছোট একটা 2 রুমের ফ্ল্যাট হোক। ফ্ল্যাট মানে একটা ফালতু ইনভেস্টমেন্ট দোস্ত, আমার মনে হয় জমি হচ্ছে অল বাট দ্য ঢাকা শহরে কি করবে মানুষ? ঢাকায় তো জায়গা বিনিময় নাই। হয়ে কিনে। আচ্ছা ফ্ল্যাট তবে কিনলে কি ফ্ল্যাটের প্রাইস বাড়ে জমির মতন? হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা একটা লংজিভিটি, মানে এটা তো একটা লিমিটেড, ধর হচ্ছে একটা বিল্ডিং তো সারা বছর, ডিপেন্ডস সারা জীবন ডিপেন্ডস এটা টেকবে না। আশেপাশের উপর ডিপেন্ডস করে, আশেপাশে সমাজ ডিপেন্ডস করে। কিরকম, রাস্তা, হ্যাঁ, রাস্তা কিরকম, তারপরে হচ্ছে ওরা রেডি ফ্ল্যাট কিনা, ফ্ল্যাটের অবস্থা ফার্নিশড কি, কিনা। হ্যাঁ, ওইসব দেখে। ফ্ল্যাটের দাম মোস্টলি বাড়েই, কোনো জায়গায় ফ্ল্যাটের দাম কমে না। ব্যাংকে টাকা না রেখে এগুলো করতে হবে বন্ধু, ইনভেস্ট করতে হবে। এত টাকাও নাই। এটাই না তো, ব্যাংকে টাকা যে রাখবো, টাকাটা কই? না আমার কথা হচ্ছে যে একা পুরোটা না পারি, ওই যে কি জানি একটা সিস্টেম আছে না, সবাই মিলে একসাথে টাকা দিয়ে একটা কিনে, জিনিস কেনে, হুম। হ্যাঁ, হ্যাঁ। তারপর একজন করে বের হয়ে আসে। এটা এটা অন্য না করে আমার মনে হয় যে ডলারে ইনকাম করা উচিত। হ্যাঁ, প্রথমত আসলে যেটা আমি বিদেশ বুঝছি যাওয়া উচিত। এই এতদিন ধরে অনলাইন সার্চ করে, যে আসলে টাকা সঞ্চয় করে আমি বড়লোক হবো, এটা আসলে একটা মানে ইনভেস্ট করে বড়লোক হওয়া যায়, সঞ্চয় করে বড়লোক হয় না। এক্স্যাক্টলি। তো টাকা, মানে আমার আর্নিং বাড়াইতে হবে, সঞ্চয়টা হচ্ছে বেশি, আর্নিংটা বাড়ানোর দিকে ফোকাস করা আমি উচিত না বেশি। একটা 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 ওয়েতে নতুন ভাবে, মানে এটা আমার একটা নতুন ফিলোসফি, আমি জানি না এটা কতটুকু টিকবে। আমি চিন্তা করি যে আমি যাই কিনবো আমার মান্থলি ইনকাম দিয়ে কিনতে পারবো, না মান্থলি ইনকাম দিয়ে কিনবো, যেটা আমি বু- করছি অলরেডি 2 বার। বুঝলাম ফোন না কি, কিনি। মানে এক মাসেরটা দিয়ে কিনবো আর কি, আমি হ্যাঁ, কয়েক মাস জোড়া একসাথে ইয়া করে কিনবো মানে এরকম না। জমানোর কাহিনীতে আমি না। যখন মনে করো আমার অনেক টাকা হয়ে যাবে, ধরো আমার মান্থলি ইনকাম 1 কোটি টাকা, তখন আমি 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনা পেলাম বুঝছি। বাঙালি। আচ্ছা, এটা আমি তো জানি না, এটা বড় ও প্রজেক্টের আচ্ছা, ক্ষেত্রে আমরা মেবি যেহেতু একটা এখন ভালো। সেভিংস এর কথায় আসছি, টাকার কথায় আসছি, সাইদুর তোমার ইয়েটা টপিকটা বলো। আমার টপিক, ওই ও যে এটা ন্যাশনাল টপিক হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে রাফসানদার ছোট ভাই তার বাবা মাকে একটা অডি গিফট করেছে, এবং একজন বড় ভাই বাসে করে অঙ্কোলজির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটিতে যাচ্ছিল। এটা নিয়ে মেডিকেল এক স্টুডেন্ট হচ্ছে খুব ক্ষোভ প্রকাশ করেছে, বলেছে যে আম, পড়াশোনা বাংলাদেশে অনেক ওভার রেটেড। এ ব্যাপারে তোমাদের মতামত কি? আমি এত সবাই মতামত কন্টেন্ট দেখছি ক্রিয়েটর ফেসবুকে। করা, সবাই কন্টেন্ট ক্রিয়েট করা উচিত, না তাহলে আজকে আমাদের এই দিন এখানে দেখা লাগতো না। একটা স্ট্যাটাস পড়ছি, তো হয়তো তোরা পড়ছিস, ওই আমার কাছে এত যৌক্তিক মনে হয়েছে যে যে কোনো প্রফেশনই বল, সে ভিডিও বানানো হোক আর তোর টিচিং হোক ইউ আর হ্যাভ যাই হোক টু, না কেন, হ্যাঁ, ওইটার যারা একদম টপ 1% লেভেলে যারা হ্যাঁ, থাকে তারা হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি বেশি আর্ন করে, সেটা এটাই আমি ডক্টর বুঝি হোক, না। টিচার মানুষ হোক, সবকিছুই হোক। মানুষ কোন একটা কিছুর, মানে ধর কোন রাফসান যে একটা পরিমাণ পেশার, খাটনি করে, এটা কি সেটাই সবাই কোন করে? একটা পেশার একদম পিক লেভেলে থাকা মানুষকে দেখি এটা ডিসাইড করে ফেলে আমি যে এখন যা করতেছি এটা একেবারে ভর্তি না, এটা হচ্ছে একটা লস প্রজেক্ট। তবে তুই যদি সেম প্যাশন দেস, সেম এফোর্ট দেস, তাহলে তুইও তো যাবি একটা না একটা পর্যায়ে, একটা না একটা কোথাও হ্যাঁ তো এখন যাবি।
যেই লোক ডাক্তার সে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার হয় অবভিয়াসলি সে রাফসানের চেয়ে আরো বেশি ইনকাম করবে। সে আরো হ্যাঁ, 2-3টা অডি কিনতে পারবে। তোর তো বুঝতে হবে যে রাফসান যেই কাজটার মধ্যে আছে, সেটা ইউটিউবিং বল আর ফুড ব্লগিং বল আর হচ্ছে লাইফস্টাইল ব্লগিং বল, ও কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট ক্রিয়েটার্স। আর ও যেই পরিমাণ এফোর্ট দেয় ভিডিও বানানোতে, তুই দেখবি যে আর কারোর কোয়ালিটি কিন্তু ওর লেভেলে খুব একটা না, সচরাচর না। সো ওর ওরকম ও আর্ন করে, এরকম ওরকম টাইম স্পন্সর। দিছে, হ্যাঁ ও ইভেন এরকম ও তো এফোর্ট জাস্ট দিছে। ইউটিউব থেকে আর্ন না, ও ইউটিউব থেকে আর্ন করে, অ্যাডসেন্স থেকে আর্ন করে, ও হচ্ছে ডিফারেন্ট ব্র্যান্ড ডিলস থেকে আর্ন করে, তারপর ও নিজে বিজনেস থেকে আর্ন করে, নিজের মার্চও আছে। নিজের ব্লু মার্চ আছে, ব্লু ছাড়ছে। কতগুলা তোর ইনকাম সোর্স বানাইছে। তো আপনি কি কি করছেন যে আপনি এটা নিয়ে আক্ষেপ করছেন বাংলাদেশের অলসো ভ্যালু ওর নাই? ওয়েট লস জার্নির দেখছিলি? হ্যাঁ, সো নিজের উপরও কাজ করছে ভাই। সেটাই, সো হি ওয়ার্কড হার্ড। এমন তো না যে সে একটা ক্যামেরা নিয়ে খালি তোর খাওয়ার দোকানে যায়, বার্গার খায়, রিভিউ দেয়। এখানে যে টাকা হয়ে গেছে এত এত ইজিত না। মানুষ খালি আচ্ছা তোরা আউটপুটটাই দেখে, বাট আসলে ব্যাকগ্রাউন্ডে যে কত এটা কিছু তো যায় এটা তো সোশ্যাল সবাই বুঝে না। মিডিয়ারই লাইক মানুষ সোশ্যাল মিডিয়ায় তো এটা, যে আমরা সবসময় এটা দেখি কিন্তু পিছনের কাহিনী কখনোই জানতে পারি না। মানুষ কি স্মার্ট এই হতো? আমাদের পডকাস্ট যখন অনেক বড় হয়ে যাবে তখন কেউ জানবে না আমরা আমরা কতটা। হ্যাঁ, যে আমরা কত কষ্ট এফোর্টটা করে দিনাদিন দিচ্ছি, পর কষ্টের কতদিন যে ঘুম না এফোর্টটা খেয়ে দিচ্ছি। আমরা পডকাস্ট রেকর্ড করি, এডিট করি। ও মাই আচ্ছা গশ। ভালো কথা, তোরা তোরা কি রাফসান, মানে তোরা রাফসানের কবে থেকে ফলো করিস পাচ্ছি না? আই ডোন্ট রিমেম্বার। বেশ কয়েক বছর। মানে এই ও ফেমাস হওয়ার পরে নাকি তার আগে? বোট কাটারে দেখছোস? না, বোটকা সরি, দেখি নাই। মানে শুরুর দিকে ওর ভিডিও দেখোস নাই? একদম শুরুর দিকে দেখি নাই, মানে আমি ওর ওয়েট মানে শুরুর দিকে ওয়েট বলতো যখন একটু মোটা টাইপ ছিল তখন এর কোনো হ্যাঁ ভিডিও মানে দেখোস নাই? আমি যখন দেখা শুরু করেছি বাই দ্যাট টাইম ওয়েট লস জার্নি শুরু হয়ে গেছে, মানে কমা শুরু ও, করছে। বাট একটা ভিডিও করলো হুম, না যে হাউ আই লস্ট মাই ওয়েট, হুম, ওইটা হুম, তখনো আসে নাই। বাট হি ওয়াজ অন দ্য ওয়ে অফ বিং বেটার, ভালো বুঝছি। লাগতো। মানে মানে মোটামুটি তখন ফিট এন্ড ওই জার্নিতেই আছে আর কি, তো হুম। নিজেকে চেঞ্জ করতে। তুই কি শুরু আমার থেকে না, দেখছিস? আমার হচ্ছে একেবারে ফার্স্ট ইমপ্রেশন খুবই বাজে রাফসান রে নিয়ে। কারণ আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রাফসান, মানে আমার মেজো ভাইয়ের নাম বেসিক্যালি। তো ক্রিঞ্জ লাগছে কেন রাফসান দা দেখছি মেজো যখন ভাই। রাফসান দা ছোট ভাই। তো তখন হচ্ছে তোর ছোট আজাদ এরা বেশি ইয়ে ছিল, তো আমার লাইক খুব ক্রিঞ্জ লাগতো যে কিরে ভাই এটা কেমন ছোট ভাই, একদম মানে হুদাই ফালতু ইয়া। তো ওই দিন কার যেন দেখলাম, মানে একটা স্লাইড শো টাইপ ভিডিও বানাইছে, ওর ফার্স্ট ভিডিও আর ওর সাকসেসফুল হওয়ার পরের ভিডিও। পরে দেখলাম যে ওর, ও মায়াজাল, মায়াজালের দেখলাম। পরে দেখলাম যে ওর ফার্স্ট ভিডিওই আমি দেখছি। And ওটা আমার অনেক ক্রিঞ্জ লাগছে, বাট পরে মানে ও হচ্ছে বেসিক্যালি ফুড টুড নিয়ে করতো, খাইতো, খাওয়া দাওয়া বলতো আর কি কেমন কি। আর ওর একটা মোটিভ ছিল যে ও আইসা মানে সবাই সত্যিটা বলবে। গেমিং নিয়ে ছিল, বেশ ভালো। বাট আমার কথা হচ্ছে পোলা অনেক আগে থেকে খাটতেছে, পরিশ্রমও করতেছে। কনসিস্টেন্ট আছে। হি 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 ডিজার্ভস ইট। অবভিয়াসলি পুরো মানে আমার এখন মনে হয় কি, যে যে যা পাইছে অথবা পায়নি, দে ডিজার্ভ ইট কোনো না কোনো ভাবে। কারণ যদি এমন হতো যে, মানে বলে না যে ওভার রেটেড আন্ডার রেটেড বলে কিছু না, সবাই প্রপারলি রেটেড। না, ও আমার কিছু জিনিস মনে হয় না, ওভার রেটেড, কিছু জিনিস মনে হয় আন্ডার রেটেড, লাইক দে ডিজার্ভ মোর। বাট সমস্যা কি, আমি ওটা যদি আন্ডার রেটেড হয় আমি না ওটা গেট কিপ করি আরো। হ্যাঁ, যে আমার হ্যাঁ, আমি আর কারণ বলি যদি টলি না, ওটা কারণ এটা হচ্ছে আমার ভাইবের সাথে মিলে আমি সবার সাথে এটা শেয়ার করতে চাই না, এরকম একটা অবস্থা হ্যাঁ হয়। যদি এমন হইতো যে যেমন ধরো যে এই যে কোক স্টোরিয়ার মালোমা গানটা এখন সবাই শুনতেছে, এবার যদি এমন হতো যে এটা খুব আন্ডাররেটেড, খুব বেশি ভিউ পায় নাই, সবাই এটা নিয়ে জানে না, তখন ব্যাপারটা হতো কি, যে এটা তোর কাছে বেশি ভ্যালুয়েবল লাগতো, জানলে কি সুন্দর একটা গান, আমি উচ্চ মানুষকে চিনার মার্গীয়, হ্যাঁ এটা উচ্চ উচ্চ মার্গীয়, উচ্চ এটা মার্গীয় অন্যদের গান। সাথে যায় না, এটা কালেকটিভ পিপলের জন্য ভালো লাগে। সো আসলে তখন নিজের যদি একটা ওটা মানে মেইন স্ট্রিম হইতো তখন তোর কাছে অতটা ভালো লাগতো না। সো এভরিথিং ইজ প্রপারলি রেটেড, নাথিং ইজ ওভার রেটেড অর আন্ডার রেটেড। ওকে, তাহলে আজকে কি আমাদের আর কোনো টপিক আছে? এখানে না আসলে দেখা যায় না যে কতক্ষণ ধরে রেকর্ড করছি আমরা। ইয়েস, স্ট্রিমে আর রিয়ানাই। ডিলিটে ভালো। না, এটা ভালো বন্ধু। তাহলে এখানে আমরা শেষ লাভ করি রিয়ালিটি ইজি। আচ্ছা তোরা। দাদা, শেষ আজকে। শেষ করার আগে আমরা আসলে একটা জিনিস নিয়ে কথা বলতে পারি। সেটা হচ্ছে এই সেমিস্টারটা শেষ হলে তো
আমরা অফিসিয়ালি আমরা চাকরিজীবী হব, মানে যেহেতু আমরা 6 মাসের একটা ইন্টার্নশিপ করব স্কুলে গিয়ে। তো সেটা হুম। নিয়ে আসলে তোদেরকে কোনো মানে মেন্টাল প্রিপারেশন তোরা নিছিস যে কিভাবে করবি, কিভাবে যাবি, কিভাবে হ্যাঁ, ইন্টারাক্ট পুরো করবি? সিমুলেশনের টাইমটা আমরা মেন্টাল প্রিপারেশন নিয়েছি যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পড়াবো। যাদেরকে পড়ানোর জন্য আমরা মেন্টাল প্রিপারেশন নিয়েছি তাদেরকে আমরা পড়াবোই না। সো এখন আমরা ক্লুলেস হয়ে আছি আমি আর সাইদুর। আই ডোন্ট নো অ্যাবাউট তোদেরকে ইউ। কি সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? আমি না, আমরা বেসিক কিছু জিনিস শিখতে হবে, এছাড়া এমনি মানে ওদের সাথে আমরা কমিউনিকেট করতে হবে, কারণ অনেকে লিপ রিড করতে সাইন পারে। ল্যাঙ্গুয়েজ শিখলাম, ভালো, বাট একেবারে মাস্ট না আর কি। মানে শিখলে তুই তোর জন্য ইজি হবে আর কি। বাট ওরা নাকি কোঅপারেটিভ, ওদের মধ্যে যারা হচ্ছে হ্যাঁ, তোর ওয়ার্ডসও বুঝে, মানে নর্মাল কথাও বুঝে, প্লাস হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজও পারে, ওরা নাকি কোঅপারেটিভ, ওরা তোর হচ্ছে হেল্প করবে সাইন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। আমি যেটা প্যারা খাচ্ছি সেটা হচ্ছে আমাকে যেতে হবে, লাইক কমিউট করা, লাইক আমাদের তো এমন জায়গায় হ্যাঁ, সেখানে আমি মোটামুটি মেট্রোর কোনো যাওয়া অ্যাক্সেস নিয়েই নাই। অনেক বেশি হ্যাঁ, যাওয়াটা প্ল্যানিং নিয়েই টর্চেন প্যারা করতেছি যে খাইতেছি, কেমনে যাবো। এছাড়া আর মানে সেরকম অত বেশি। জাস্ট যাও না, আবার রোজ ফেরা। ইয়েস, ফিরে আমার আবার সাভারে আসা। আই ডোন্ট নো হাউ আই এম গোয়িং টু ম্যানেজ দ্যাট। হলে থাকবি, খালি উইকেন্ডে বাসা আসবি দোস্ত। টিউশন আছে আর আমার, দ্যাটস দ্য অনলি থিং দ্যাটস হোল্ডিং মি ব্যাক। লাইক আমি জানি না, টিউশন ছেড়ে দাও। টিউশনের আমি এখন টিউশনের যে জিনিসটা আসলে, একটা যদি তুমি টিউশন করা শুরু করো, টিউশন একটা লোভ তৈরি হয়, কজ তুমি যে টিউশন মানিটা পাও, যে যে টাকাটা আমরা পাই বেতন, ইভেন ওটাতে আমি এখনো যখন ভাবছি কি যদি আমি আর কটা দিন ধৈর্য ধরে কন্টিনিউ করতাম, তাহলে হয়তো আমার কাছে এখন একটা হিউজ অ্যামাউন্ট মানি থাকতো। এইটাই, লাইক এই সো মানিটাই হচ্ছে মেইন জিনিস। মানে যেটা আমার হচ্ছে কি অভ্যাস হয়ে গেছে খরচের, মানে আমার খরচের একটা অভ্যাস হয়ে গেছে। এখন যদি আমি অফ করে দিই আমার টিউশন, তাহলে আমার যে অভ্যাসটা হয়ে গেছে এটা নিয়ে আমি একটু প্যারা খাবো। আমি যে খরচটা করি মান্থলি, লাইক আমি একটু তখন আর বাজেট করার সাজগোজ ট্রাই থেকে কিছু করছিলাম। আসবে না। মান্থলি একটা বাজেট করার ট্রাই করছিলাম আমি। লাইক আমি যে মাসে মানে ধর এই মাসে বেতন আমি পাওয়ার লিটারেলি, এই আজ কত তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, আমি অনেক টাকা খরচ করে ফেলছি। এই মাসে হয়তো এই বেশি খরচ গেল, বাট খুব বেশি খরচ করে ফেলছি। তো এই যে এই অভ্যাসগুলো তো আমার হয়ে গেছে, হ্যাঁ আমি এখন চাইলে কাট অফ করতে পারতেছি না। এখন যদি আমি ছেড়ে দিই দুটো টিউশন, দেখা যাবে যে আমি তখন গিয়ে মানে প্যারা খাইতেছি, যেটা আমি কিনতে পারতেছি না, এটা আমি কিন্তু করতে টাকা পারতেছি না। টাকা থাকলে খরচ হবে, টাকা না থাকলে দেখবি হ্যাঁ, যেটা খরচ হবে না। মানে খরচের অভ্যাসটা আর কি হয়ে গেছে। হম। তাহলে চাচ্ছি না, যদি করতে পারতেছি যতদিন করি। না ছাড়িস না, তোর যেটা করা উচিত, তোর আরো কেমনে আর্ন করা যায় সেটা দিয়ে ভাবা উচিত। তো আমি একটু এটা আগে যে ভাবতেছি, কথা বাট বললাম, লাইক মানে আর কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা, বাট আমি যদি আমি ভাবি তোর একটা অল্টারনেটিভ ভালো ওয়ে। আইডিয়া দিতে পারি। তুই হচ্ছে দেখ ক্যাম্পাসের আশেপাশে কোনো টিউশন পাস কিনা। দেন না, আমার কাছে এটা আমি ওই বুঝেই নিছি। আমার যত না আমার এরিয়াতে চলাফেরা করে যতটা আমি মানে কমফোর্টেবল, ঢাকায় আমি চলাফেরা করে একেবারেই কমফোর্টেবল না। মানে আমি ক্যাম্পাস এরিয়ার বাইরে একেবারেই কমফোর্টেবল না, খুব প্যারা লাগে। তাছাড়া সেফও না আসলে, বুঝছিস। True. আর Make রিসেন্টলি sense? ডেভিল ব্রেথের এটা দেখার পর থেকে আমি আরো বেশি প্যারায় থেকে গেছি, আমি একা যাবোই না কোথাও। আর ভালো। সতর্কতামূলক ইয়ে যারা পডকাস্ট দেয় তাদের জন্য, ঢাকায় রিসেন্টলি একটা ইয়ে শুরু হয়েছে। ধরেন একটা কাগজ আপনার সামনে দিয়ে বলবে যে একটু বলেন, দেখেন তো এই ঠিকানাটা চিনেন কিনা। আর এটার সামনে তাকাতে তাকাতেই সাইদুর নাকের মধ্যে, ডেমনস্ট্রেশন হ্যাঁ দেখাচ্ছে। ওটার মধ্যে এমন একটা কেমিক্যাল স্প্রে করা থাকে যেটা ইনহেল করার সাথে সাথে like কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের মাথা ঝিমঝিম করা শুরু করে এন্ড সেন্সলেস হয়, ফেইন্ট হয়। তো এখন সো এটাকে ডেভিল ফেইন্ট ব্রেথ, হয়ে যায় না, ফেইন্ট না, তুমি ফেইন্ট হয়ে যায় সেন্সলেস না, হয়ে যায়। মানে কেমন জানি তোর মানে হিপনোটাইজড হয়ে যায়, হ্যাঁ মানে বুঝছি, মানে টাকা চাইলে নাকি নিচে হিপনোটাইজ থেকে না, দিয়ে দেয়। মানে ঘোরের মধ্যে চলে যায়। পিনিকে পিনিকে চলে যায়। হিপনোটাইজ হয় না। হাই তো হয়ে Very যায়। good word, but, মাথা ঘোরায় এটাই। আর কি। তো এখন জিনিসটা হচ্ছে আম সো আমাদেরকে যদি এরকম পিছন থেকে কেউ ডাকে আমরা আচ্ছা, তাকাবো না। এখানে ওই যে যে পড়ছিলাম তো যে যারা মাস্ক ইউজ করে তাদের জন্য নাকি সেফ। তুই কি এই জন্য হ্যাঁ, মাস্ক পরে আসিস তো প্রত্যেকদিন? অবভিয়াসলি। না, অবভিয়াসলি না, আমি আসি কারণ আমিন বাজারে ধুলার জন্য। তো এটা হচ্ছে কথা, আপনারা সতর্ক থাকবেন যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হতে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমরা ট্রাই করব আবার একটু নিয়মিত হওয়ার এবং ইয়েস। প্রত্যেক সপ্তাহে পডকাস্ট করার, এবং ভালো আপনাদের ভালো আমরা এত টপিক। ওয়েট করাতেই চাই না মোটেই, আমরা চাই রেগুলার ভিডিওটা এবং দিতে। সো ইনশাল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে রেকর্ড করবো। ওকে, আল্লাহ হাফেজ।
প্রবাবলি তোর ল্যাপটপে রেকর্ড হবে, এখন যদি দেখি রেকর্ড হয়ই নাই। হইছে, বাট তোরটাই